এখনো বাকি প্রায় ৬ মাস, তবে আজ থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের উন্মাদনা। প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। কে কোন গ্রুপে পড়বে, কোন গ্রুপটা হয়ে উঠবে সেরা দেশ সেরা, কাদের জন্য পথটা সহজ হবে আর কাদের জন্যই বা কঠিন। বিশ্বকাপ শুরুর আগেই অনেকটা ভাগ্য নির্ধারণ হয়ে যাবে দলগুলোর জন্য, কেননা রাতে সেই বহুল কাঙ্ক্ষিত ড্র। ফিফা বিশ্বকাপের ড্রয়ের দিনেই ঢাকায় বাংলাদেশের সামনে লাতিন চ্যালেঞ্জ ব্রাজিল পরীক্ষা। দর্শক, বিশ্বকাপের আলোচনা করতে চাই, সেই সঙ্গে আলোচনা করতে চাই লাতিন বাংলা সুপার কাপ শুরু হচ্ছে, যেখানে ৩টা দেশ ব্রাজিল, আর্জেন্টিনা এবং বাংলাদেশ খেলবে আজকে উদ্বোধনী ম্যাচ। সব কিছু নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ফুটবল বিশ্লেষক আহমেদ শায়েক। আহমেদ শায়েক, আপনাকে শুভ সকাল এবং সেই সঙ্গে স্বাগত জানাই একাত্তরে খেলার যোগে। ৬টা মাস বাকি, কিন্তু সেই ৬ মাস আগে ফুটবলের যে উন্মাদনা সেটা কিন্তু আজই শুরু হয়ে যাচ্ছে। প্রথমে একটু জানতে চাই, এবার প্রথমবারের মতো ৪৮টা দেশ অংশগ্রহণ করছে, সেক্ষেত্রে কি বিশ্বকাপের আমেজটা একটু কমে যাচ্ছে কিনা? না, আসলে আমরা যখন ছোটবেলা থেকেই ওয়ার্ল্ড কাপ দেখি, আমরা সবসময় ৩২টা দলের ওয়ার্ল্ড কাপ দেখে এসেছি। আর ৩২টা দলের ওয়ার্ল্ড কাপের সুবিধাটা হচ্ছে যে আপনি গ্রুপ স্টেজ থেকে ২টা করে টিমকে উঠালেই ১৬টা টিম হয়ে যাচ্ছে, সেখান থেকে নক আউটটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু এখন আস্তে আস্তে ফুটবল ওয়ার্ল্ড অনেক কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, অনেকগুলা টিম এমনভাবে আসছে যারা কিনা ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্যতা রাখে। তো এখন যত বেশি এটার প্রচার এবং প্রসার ঘটবে, তত বেশি আপনার দলগুলোকে জায়গা করে দিতে হবে। সেরকমভাবে আপনি যদি দেখেন ১৯৩০ সালে কিন্তু আসলে শুরু হয়েছিল যে মাত্র ১৩টা দল নিয়ে, এরপরে আস্তে আস্তে এটা ১৬, তারপর ২৪, এরপর ৩২। তো এভাবে করে সময়ের সাথে সাথে দলগুলো বাড়তে থাকবে, এটাই আর কি নিয়ম। তো এখন যে জিনিসটা যে আপনার এইবার ফরম্যাটটা একটু ডিফারেন্ট, তার কারণে ড্রটাও একটা বিশেষ গুরুত্বপূর্ণ অর্থ বহ করছে, কারণ আপনার গ্রুপ আছে টোটাল ১২টা। সো ১২টা থেকে আপনি হচ্ছে ২৪টা দল পাবেন, কিন্তু এরপরও আপনাকে যে নকআউটে যেতে যেতে হবে সেটা হচ্ছে রাউন্ড অফ 32। তো সেখানে আপনার ৮টা টিম লাগবে, সেই ৮টা টিম আসবে, আবার এই গ্রুপগুলোর মধ্যে থেকেই বেস্ট যে থার্ড পজিশন ৮টা টিম আসবে। তো সেই হিসাবে দেখলে বেশ কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে, বেশ কিছু নতুন নিয়মকানুনের ব্যাপার আছে। কারণ যেটা বলছিলাম যে ৯৮ সালে যখন আসলে ৩২টা দলের ছিল, তখন মানে ড্রয়ের ধরন বা চিন্তা ভাবনা চেতনা আমাদের ডিফারেন্ট ছিল, কিন্তু এখন ব্যাপারগুলো এরকমভাবেই ডিফারেন্ট, যার কারণে হোস্টগুলোকে আলাদা করে দেওয়া হচ্ছে। আর্জেন্টিনা, তারপর হচ্ছে ফ্রান্স, ইংল্যান্ড, এই যে টিমগুলো, স্পেন, এই 4টা টিমকে আলাদা করে জায়গা করে দেওয়া হচ্ছে। তো এইগুলো একটা নতুন এক ধরনের ক্যালকুলেশন, যাতে সবাই সমানভাবে সুযোগ সুবিধাটা পায়। নিঃসন্দেহে, অর্থাৎ দিনকে দিন সবার ফুটবল নিয়ে আগ্রহ বাড়ছে এবং ফিফাও সেই দিকটাতে নজর দিচ্ছে। এর পরের বিশ্বকাপে কিন্তু আরও দল বাড়বে, সেটাই বোঝা যাচ্ছে। চ্যালেঞ্জ কি কি হতে যাচ্ছে? 3টা দেশে আয়োজন হবে এবং 3টা দেশে আয়োজনটাকে সুন্দর মতো পরিচালনা করার জন্য এতগুলো দল হবে। সেক্ষেত্রে নিশ্চয়ই তো যদি বলি হোস্ট কান্ট্রি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য অনেক চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এখনও শোনা যাচ্ছে কয়েক জায়গায় এখনও ভেন্যু ঠিকঠাক হয়ে ওঠেনি। সো কি মনে হচ্ছে কোন জায়গাটা একটু ঘাটতি রয়েছে বলে? ঘাটতি থেকে বড় জিনিসটা যে একটু কষ্টকর হবে কোঅর্ডিনেশন, কারণ 3টা দেশ মিলাই হচ্ছে, এটা কিনা খুবই একটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। তার কারণ হচ্ছে যে আপনার দূরত্ব যদি বলি, তাহলে কোনো কোনো জায়গায় কিন্তু ওয়েদারেরও একটা ডিফারেন্স থাকবে। কোনো কোনো দল হয়তো একবার ঠান্ডা ওয়েদারে খেলবে, আবার একসময় গরম ওয়েদারে খেলবে, তো এরকম একটা ডিফারেন্ট ব্যাপার থাকবে। বাট যে জিনিসটা হবে যে হোস্ট কান্ট্রিগুলো তার দেশেই খেলার সুযোগ পাবে। তো এই কারণে দেখবেন যে ফিক্সচারটা কিন্তু আজকেই পাবলিশ করবে না, ড্রয়ের পরে ফিক্সচারটা 1 থেকে 2 দিন পরে পাবলিশ করবে। তার কারণ হচ্ছে বেসড অন দ্য গ্রুপ, তখন হচ্ছে কে কোথায় খেলবে সেইটাকে আসলে ঠিক করা হবে। তো যার কারণে ফিক্সচারটা আপনি এখন আর কি পাবেন না। তো যে জিনিসটা হবে যে ওই জিওগ্রাফিক্যালি যেই গ্রুপগুলোকে একসাথে রাখা যায় এবং সেভাবে করে কন্ট্রোল করা যায়, সেভাবে করে আর কি খেলাগুলো ওই ফিক্সচারের ওই গ্রুপের ওভাবে করে ফেলবে, যাতে এখানে ট্রাভেল টাইমটাও আর কি কম হয়। কারণ সবগুলো ট্রাভেল টাইমও আপনাকে দেখতে হবে, কারণ একটা টিম যদি দেখা গেল যে অনেক ট্রাভেল করছে কিন্তু আরেকটা টিম ট্রাভেল করছে না, তো এইটার মধ্যে একটা সামঞ্জস্য থাকে না। তো এরকম অনেক ক্যালকুলেশন আছে যেগুলো কিন্তু একবার হবে। বাট আমার মতে যে এবার যেহেতু একটা অনেক বড় জায়গা নিয়ে হচ্ছে, অনেক টিম নিয়ে হচ্ছে, মানুষও অনেক বেশি দেখার সুযোগ পাবে। আগে যেটা হতো যে টিকিট পাওয়া যেত না, বা অনেক সময় ক্ষেত্রে যে অনেকে চেষ্টা করলেও কিছু ম্যাচ দেখতে পারতো না। তো এবার একটু ধরনটা ডিফারেন্ট হবে, যে সবাই নিজের ইচ্ছা মতন একটা গ্রুপ সিলেক্ট করে সেই গ্রুপের খেলা দেখবে এবং এরপরে নকআউট দেখবে। এখানে যে দর্শকের ব্যাপারটা একটু বললেন, ধরেন দর্শক তো যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চায়, তাদের দিকটাও মাথায় রাখতে হবে, কারণ বড় একটা আয়ের জায়গা হচ্ছে দর্শক। টিকিট বিক্রিটা রয়েছে, এয়ারপোর্ট রয়েছে, হোটেলের ব্যাপার স্যাপার রয়েছে। কাতারে আমরা দেখতে পেয়েছিলাম হোটেল
হোটেলে প্রচুর এক্সপেন্সিভ একটা ব্যাপার থাকে, সেই বিষয়গুলো তো অবশ্যই একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং দর্শকরা যাতে স্বাচ্ছন্দ্যে খেলাগুলো দেখতে পারে, এমন হলো এক মাথায় খেলা আবার আরেক মাথায় খেলা, তো তখন তো দর্শক হারানোর একটা ঝুঁকি থেকে থাকে। তো এই জিনিসটার জন্য আর কি খেয়াল রেখে তারা ফিক্সচারটা ওভাবে সেট করবে। আর অলরেডি যে টিকিট যেভাবে বিক্রি করছে, টিকিট বিক্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইদার আপনি যদি ধরেন যে ইংল্যান্ডের সমর্থক, তাহলে ইংল্যান্ডের খেলাগুলোর জন্য একটা প্যাকেজ, এটা একটা কাছাকাছি জায়গায় হবে যাতে আপনাকে বেশি ট্রাভেল করতে না হয়। তো এরপরে ওইভাবে করেই আসলে এই কারণেই ধরেন যে শুরু থেকেই ধরেন গ্রুপের কিছু কিছু টিমের জায়গা আগের থেকেই সিলেক্ট করে রাখছে যে এই গ্রুপগুলোর মধ্যে সে খেলতে পারবে। তো এটা এক ধরনের আমি বলবো যে প্রোগ্রেসিভ চিন্তা, কারণ এখানে অনেক টিমই থাকবে, সো সবার জন্য চিন্তা করতে হবে। শুধু যে বড় টিমের জন্য চিন্তা করতে হবে তা না, বা ছোট টিমের জন্য চিন্তা করতে হবে। তো সবকিছু মিলিয়ে একটা কোঅর্ডিনেশন আমি বলবো। একটু আলোচনা করতে চাই যে ব্রাজিল, আর্জেন্টিনা বা শীর্ষ যে দলগুলো রয়েছে তারা কিন্তু প্রথমে কারো বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে না, এমনভাবে আসলে ড্রটা করা হচ্ছে যাতে সবাই বড় ম্যাচগুলো খেলতে পারে, আকর্ষণটা বাড়ানোর জন্য এই সিস্টেমটা নিয়ে এসেছে ফিফা। ক্রিকেটের সঙ্গে যদি একটু তুলনা করি, ক্রিকেটে আমরা সবসময় দেখি ভারত পাকিস্তানকে যে কোনোভাবে এক গ্রুপে রাখার চেষ্টা করা হয়, একটা দৌড় তৈরি করার চেষ্টা করা হয় কৃত্রিমভাবে, এক্ষেত্রে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আসলে এই জিনিসটা এখানে দুইটা ফ্যাক্টর আছে। প্রথমত ফ্যাক্টর হচ্ছে যে আপনি যদি একটা দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, তাহলে যত ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিকে যায় আপনার আগ্রহ কিন্তু তত বেশি বাড়তে থাকে, তত বেশি আপনি টিভির সামনে আসবেন বা তত বেশি আপনি খেলা দেখবেন। সো একটা দিক দিয়ে কমার্শিয়ালি চিন্তা করলে দর্শকের সাইড থেকে যে চেষ্টা করা হচ্ছে যাতে ফাইনাল খেলাটা যাতে জমজমাট হয়। দেখা গেল এক সাইডে ফাইনাল খেলা এরকম আসলো যে একটা অনেক বড় টিম আর একটা এত ছোট টিম, যে ফাইনালটা মেড়মেড়ে হয়ে গেল, তাহলে কিন্তু এটা আবার ওয়ার্ল্ড কাপের জন্য খারাপ। তো সেই হিসাবে দেখলে দুই সাইডে যে দুইটা টিমকে আলাদা করে দেওয়া হচ্ছে সেটা একদিক দিয়ে ভালো। দ্বিতীয়ত হচ্ছে যে এটা কেন ভাগ করা হচ্ছে, ভাগ করা হচ্ছে যে প্রথম যে চারটা র্যাঙ্কিং 1 আর 3 এক সাইডে পড়বে আর 2 আর 4 আর এক সাইডে পড়বে। এটা একদিক দিয়ে দেখলে আমি বলবো ভালো। তার কারণ হচ্ছে যে আপনি 1 থেকে 4 যে আছে তারা কিন্তু কনসিস্টেন্টলি পারফর্ম করছে বলেই 1 থেকে 4-এর মধ্যে আছে। এখন আপনি 4 বছর ধরে কনসিস্টেন্টলি পারফর্ম করছেন, আপনার তো কিছু রিওয়ার্ড তো আপনার দলগুলোকে দিতে হবে। আপনি সিরিয়াসলি নিচ্ছেন কম্পিটিশনটাকে, সিরিয়াসলি ফিফার খেলাগুলোকে সিরিয়াসলি নিচ্ছেন। তো যার কারণে এই র্যাঙ্কিং যে টপ যে 4টা আছে তাদেরকে সবগুলা গ্রুপেই একটা মানে সুযোগ সুবিধা পজিশনে দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে কিন্তু একটা শর্ত দিয়েও দিয়েছে যে প্রত্যেকটা গ্রুপে তাদেরকে আলাদা করে ভাগ করে দিচ্ছে যাতে একসাথে না হয়, কিন্তু সেক্ষেত্রে তাদেরকে গ্রুপকে টপ করতে হবে। এখানেও কিন্তু তাদের দায়বদ্ধ আছে, তারা যদি রানার্স আপ হয়ে যায়, রানার্স আপ হয়ে গেলে কিন্তু আবার আগেই তার দেখা হয়ে যাবে। সো এখানে একই সাথে সামঞ্জস্য রাখছে, আবার একই সাথে এমনভাবে সেট করছে যাতে তোমাকে প্রমাণ করে ফাইনাল পর্যন্ত যেতে হবে। এরকম না যে ধরেন হারলেও যাতে দেখানো হয়, তা কিন্তু হচ্ছে না। অর্থাৎ আমি যদি বলি যে গ্রুপের সংখ্যা বেশি হলেও সেটাকে এমনভাবে করা হচ্ছে যে খুব বেশি আকর্ষণ থাকবে, প্রত্যেকটা ম্যাচ জুড়েই থাকবে। এমনও হয়ে যেতে পারে প্রথমবার কেউ বিশ্বকাপ খেলছে, তারা বড় কোনো দলকে হারিয়ে দিতে পারে, তারা বাদ পড়ে যেতে পারে। হ্যাঁ, আমরা গতবার কাতারে মরক্কোর উদাহরণটা দেখেছি যে মরক্কো কিভাবে করে এসছে। তো যে জিনিসটা যেটা বলছিলাম যে মরক্কো হয়তো এর আগে আপনি কখনো দেখেননি, কিন্তু কন্টিনিউয়াসলি মরক্কোকে একটা সুযোগ দেওয়ার ফলে আস্তে আস্তে কিন্তু এখন মরক্কো একটা বড় দেশ হিসেবে আসছে। এবার হয়তো উজবেকিস্তান আসছে, অনেক নতুন নতুন আফ্রিকান দেশ আসছে। এইগুলোকে যদি ওয়ার্ল্ড কাপের সুযোগ না দেওয়া হয়, ওয়ার্ল্ড কাপের সুযোগ হলে এইসব টিমগুলো হয় যেটা বিশাল বড় একটা বাজেট পায় ফিফা থেকে, যেটা তাদের ফুটবল উন্নয়নে তারা আবার ইউজ করে। তো এইসব টিমগুলোকে যদি আপনি ওয়ার্ল্ড কাপে ইনক্লুড না করেন, তারা সারা জীবন মানে ওরকমভাবে লেভেলে খেলতে হবে না। তাহলে যেটা হবে কি, বড় দল আর ছোট দলের মধ্যে গ্যাপটা বাড়তে থাকবে। এই গ্যাপটা বাড়লে যেটা হবে যে ফুটবলের জন্য এটা আবার খারাপ। এই গ্যাপ যত কম হবে, কম্পিটিটিভনেস যত বাড়বে, মানুষের ফুটবলের প্রতি আগ্রহী তত বেশি হবে। এবং ফিফা এটা চাচ্ছে যে বড় কোনো দল যাতে অতি আত্মবিশ্বাসী না হয় যে না আমরা খুব দ্রুত সেমিফাইনালে চলে যাব, সেইটা কিন্তু ভাবার কোনো সুযোগ নেই। এবং প্রত্যেকে কিন্তু এখানে বাছাই পর্ব পেরিয়ে তারপরে এসেছে। একটু আলোচনা করতে চাই, ড্রয়ে আপনার কাছে কি মনে হচ্ছে গ্রুপ অফ ডে যে ব্যাপারটা রয়েছে, কোন গ্রুপটা সেটা হতে পারে আপনার চিন্তায়? যেহেতু এবার যে জিনিসটা করেছে যে আপনার দুইটা টিমকে আলাদা আলাদা করে ফেলেছে, তো সেই হিসাবে এখানে গ্রুপ অফ ডেতের এখানে হওয়ার সম্ভাবনা কম, কারণ এইভাবে পটটা এমনভাবে সাজিয়েছে যে র্যাঙ্কিংয়ের উপরই বেস করে পটগুলো হয়েছে। গ্রুপ অফ ডেট তখনই হবে যদি ইটালি এর মধ্যে চলে আসে, যেটা আমার কাছে ইটালি, যেটা কিনা এখনও প্লে অফে আছে কিনা আসার সম্ভাবনা আছে, ইটালি যদি চলে আসে তখন দেখা গেল যে, কারণ পট 4-এ কিন্তু নর্মালি সবচেয়ে উইক টিমগুলোই থাকে, কিন্তু সেই হিসাবে যদি ইটালি যদি পট 4-এ চলে আসে, তখন চতুর্থ টিমটা ইটালি হয়ে গেলে বাকি 3টা পটের যে টিমগুলো তারা যদি কঠিন কঠিন পড়ে যায়, ধরেন যে ফর এক্সাম্পল স্পেনই পড়ে গেল, স্পেন যদি পড়ে যায় তাহলে কিন্তু স্পেন ইটালি এক গ্রুপে পড়ে যাচ্ছে, সেটা কিন্তু একটা বিশাল একটা ব্যাপার হয়ে যাবে। তো এখন এই জিনিসটা আসলে এখানে ডিপেন্ড করবে পট 4-এর কোন টিমটা, দ্যাট ইজ দি মেন ফ্যাক্টর এখানে।
বাট আশা করি গ্রুপ অফ ডেথের থেকে এখানে এই বছরের ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হবে আসলে রাউন্ড অফ 32। তার কারণ হচ্ছে যে থার্ড প্লেস টিম 8টা গ্রুপ থেকে আসবে। এখানে হয়তো আপনি গ্রুপ স্টেজে ভালো করেনি এরকম অনেক টিম হয়তো একটা ম্যাচ হেরে গেছে বা একটা ম্যাচ ড্র করেছে, এরকম হতে পারে, কিন্তু রাউন্ড অফ 32-তে এসে কিন্তু সে বড় দলকে হারাই দেওয়ার ক্ষমতা রাখে। তো এই কারণে এবার অনেক ডার্ক হর্স টাইপের কোন একটা টিম হয়তো রাউন্ড অফ 32 থেকে খেলা শুরু করবে। আপনি কোন ম্যাচটা দেখতে বেশি এক্সাইটেড থাকবেন, মানে আপনার ব্যক্তিগত জায়গা থেকে যদি বলি, যেহেতু কঠিন একটা ব্যাপার, আসলে গেস করা খুবই কঠিন। খুবই কঠিন, বাট আমি বলবো যে আমি অবশ্যই যেহেতু ইংল্যান্ডের ফ্যান, তো ইংল্যান্ডের গ্রুপটা কি হয় সেটা দেখার জন্য। আর রাউন্ড অফ 32 মানে এবারে ফুটবলের আমি বলবো যে ওয়ার্ল্ড কাপের মেন আকর্ষণই হচ্ছে রাউন্ড অফ 32, কারণ এখানে অনেক ওলট পালট অদল বদল হতেই থাকবে। মানে ওইখানেই সবকিছু ছাঁটাই হয়ে যাবে, যত আপনি গ্রুপে ভালো খেলেন না কেন ওইখানে গিয়ে বাদ করে দিতে পারেন। হ্যাঁ, ওইখানে এসে দেখা গেল যে অন্য গ্রুপে একটা ভালো টিম, সে কিন্তু হয়তো গ্রুপ স্টেজে পারফরমেন্স খারাপ করেছে, কিন্তু লাস্ট ডেতে হয়তো জিতে তার কনফিডেন্সটা বেড়ে গেছে। সো কোনো একভাবে সে রাউন্ড অফ 32-তে ঢুকলো, এরপরে তার ফর্মটা একবার ধরে ফেলে দেখা গেলো বড় টিম সবকে হারিয়ে সে ফাইনালে চলে আসলো। সো এবার যে আপনি গ্রুপে যে থার্ড হচ্ছে তাকেও আপনি সহজভাবে ফেলে দিতে পারবেন না, এবং থার্ডে যে কোন 8টা দল আসবে 12টা থেকে, এইটার ক্যালকুলেশনটা একটা অন্যরকমের মজার লেভেলের হবে। কিন্তু এটা এখনই বোঝাটা টাফ, কারণ ওটা যখন গ্রুপ স্টেজ খেলা চলবে তখন আর কি বোঝা যাবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, মেসির বয়সটা দাঁড়াবে 39, যখন তিনি আসলে খেলবেন খুব একটা হয়তোবা উজ্জ্বলতা ছড়াতে পারবেন না, তবে তিনি চাচ্ছেন হয়তোবা আরও একটা বিশ্বকাপ নিয়ে অবসরে যেতে, এবং তার যেহেতু প্রচুর ফ্যান রয়েছে গোটা বিশ্বে, সেটাকেও ধরে রাখার একটা আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, সেটা আর্জেন্টিনা থেকে, ফিফা থেকে, বিশ্বকাপটা আসলে জমজম করার জন্য। কি মনে হচ্ছে আর্জেন্টিনাকে নিয়ে কি প্রত্যাশা দেখছেন? আর্জেন্টিনাকে নিয়ে প্রত্যাশা দেখছি যে আর্জেন্টিনা অবভিয়াসলি একটা ভালো পজিশনে আসবে, এবং এখানে আই থিঙ্ক ওয়ার্ল্ড কাপও একটু হেল্প করবে, মানে ফিফাও একটু হেল্প করবে। যে জিওগ্রাফিক্যালি আমি যে ব্যাপারটা বলছিলাম, আপনি দেখবেন যে মিয়ামিতে আপনার হচ্ছে খেলে সবসময়, এবং সবাই কিন্তু মিয়ামিতে বেশিরভাগ কিন্তু আর্জেন্টিনার প্লেয়াররা খেলছে, এবং আমার মতে আর্জেন্টিনার গ্রুপ স্টেজটাও শুরুতে মিয়ামিতেই পড়বে, কারণ ওইখানে ওদের ফ্যান বেসটাও বেশি। সো এরকমভাবে খেলাগুলোকে এইভাবে এটা তো লম্বা একটা প্ল্যানিং এর একটা অংশ যে মিয়ামিতে আর কি আর্জেন্টিনা খেলবে, যার কারণে জিনিসটা এভাবে হচ্ছে। তো আই থিঙ্ক ও গ্রুপ স্টেজটা সহজে আর্জেন্টিনা পার হয়ে যাবে, কারণ তাদের ওই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে বেশি খুব একটা কষ্ট হবে না। কিন্তু ওই যে বললাম যে রাউন্ড অফ 32-তে গিয়ে কি যে হবে এবার, আসলে এটা কেউই বলতে পারছে না। দেখা গেল যে আর্জেন্টিনা, হ্যাঁ এখন আপনি যদি ধরেন এখন সাম্প্রতিক পারফরমেন্স বিচারে অবশ্যই এবার যেহেতু আমেরিকা সাইডে খেলা হচ্ছে, সাউথ আমেরিকান টিমগুলোর একটা অ্যাডভান্টেজ থাকবে তাদের, কারণ তাদের জিওগ্রাফিক্যাল কারণে। কিন্তু ইউরোপিয়ানগুলো একটু কষ্ট হবে এবারের খেলার জন্য, কারণ তাদেরকে অনেক বড় একটা ট্রাভেল করতে হচ্ছে। সো এই ক্ষেত্রে আমি সাউথ আমেরিকান টিমগুলোকে আগে রাখবো, সেই হিসাবে আপনার বলতে গেলে আর্জেন্টিনা আর ব্রাজিলকে, হ্যাঁ, বা এদেরকে আগে রাখতে হবে। বাট যেহেতু ইউরোপের কিছু দেশ অলওয়েজ কনসিস্টেন্ট পারফরমেন্স করে যাবে, ধরেন জার্মানি ওয়ার্ল্ড কাপে আসলে মেশিনের মতন খেলে, তারপরে মনে করেন ইংল্যান্ড, এখন ইংল্যান্ড যে স্কোয়াড একটা লেভেল পর্যন্ত তারা আসবেই, তারা হয়তো সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে হয়তো, কিন্তু তার আগ পর্যন্ত তাদের একটা কনসিস্টেন্সি তারা ধরে রাখবে। যেরকম ফ্রান্স বা আমি যদি স্পেনের কথাও বলি, এদের একটা নির্দিষ্ট পরিমাণ কনসিস্টেন্সি থাকবে, বড় দলগুলো যেভাবে খেলবে সেটাই আসলে আর্জেন্টিনা ব্রাজিলের এবার ভালো সম্ভাবনা, কারণ তাদের কাছাকাছি তাদের ফ্যান বেসটা অনেক বেশি থাকবে, কারণ আর্জেন্টিনা ব্রাজিল থেকে ইজিলি অনেক ফ্যান আসবে, সো তাদের সাপোর্টটাও বেশি পাবে ইউরোপের তুলনায়। তো সেই হিসাবে দেখলে এবার সাউথ আমেরিকান টিমের একটা ভালো চান্স আছে। আবার বাংলাদেশে আসলে ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা জার্মানি, ইংল্যান্ড, মানে অন্য দেশগুলোর অনেক সমর্থক পাওয়া যায়, এবং সেটা নিয়ে অনেক বেশি হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা বিশ্বকাপের সময় আমরা দেখতে পাই। এবার তো 48 দলটা নিয়ে বিশ্বকাপ হচ্ছে, সামনে আরও দল বাড়বে। আমরা বাংলাদেশের ফুটবলটাকে নিয়ে এখন স্বপ্ন দেখছি। ঠিক এই বিশ্বকাপে তো অনেক দেশ গিয়েছে যাদেরকে হয়তো আমরা প্রথমবার নাম শুনেছি। বাংলাদেশ তো কোনোভাবে পিছিয়ে নয়। কোন জায়গাটায় আমাদের এখন থেকেই পরিকল্পনা করা উচিত পরের বিশ্বকাপে খেলার জন্য? সেক্ষেত্রে তো অনেক বড় বড় পরিকল্পনা করতে হবে। তার কারণ হচ্ছে যে এই যে ওয়ার্ল্ড কাপে ফিফা যে আয়টা করবে, সে ফিফা কিন্তু এই 4 বছরের পরে যে ওয়ার্ল্ড কাপে যেই পরিমাণ আয়টা করবে, পুরা 210টা দেশের মধ্যে টাকাটা ভাগ করে দিবে। ফিফা কিন্তু কোনো টাকাই রাখবে না। তো এই যে টাকাগুলো আসছে আবার বিভিন্ন দেশে, এবং বাংলাদেশেও আসছে, আমাদের মতন ছোট দেশ, মানে ইংল্যান্ডও যেই পরিমাণ টাকা পাচ্ছে, বাংলাদেশও সেই পরিমাণ টাকা পাচ্ছে। এখন এই টাকাটা দিয়ে আমরা ফুটবল উন্নয়নে কতটুকু ইনভেস্ট করব সেটাই আমাদের উপরে। আমরা কিন্তু প্রতি বছরই 4 বছর পর ওয়ার্ল্ড কাপের জন্য, ওয়ার্ল্ড কাপ থেকে যাওয়া হয়, ফিফা কিন্তু সবাইকে দেয়, কিন্তু এটা আমরা এখন পর্যন্ত কিন্তু ইউজ করিনি কখনো প্রপারলি। হয়তো ইউজ করেছি, কিন্তু একবারে এক্স্যাক্টলি যে প্লেয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটা কিন্তু আমরা ইউজ করিনি। এখন আমাদের একটা একটা বুস্ট আপ আসছে যে হ্যাঁ, হামজার মতন প্লেয়ার আমাদেরকে আসছে, এবং সামনে আরও বেশ কিছু প্লেয়ার এসছে, এবং আরও আসার সম্ভাবনা আছে। এইটা যেরকম আমাদের একটা ফ্রিতে পাওয়া জিনিস, এটা কিন্তু আমাদের কোনো ইনভেস্টমেন্ট করতে হয়নি।
তো এটার সাথে এখন আমাদের দরকার প্রপার ইনভেস্টমেন্ট, যেখানে ভালো ভালো প্লেয়ার তুলে আসবে। ভালো ভালো প্লেয়ার মানে 17-18 যারা আসছে তাদেরকে যাতে এই টপ লেভেলে খেলতে পারে। আপনি দেখবেন আন্ডার 17 আমাদের পারফরমেন্স কিন্তু খুব ভালো হয়, কিন্তু যখনই ন্যাশনাল টিমে আসে পারফরমেন্স ডাউন করে। কারণ আন্ডার 18-17 থেকে ন্যাশনাল টিমের যে পারফরমেন্স, এই দুইটার মধ্যে বিশাল তফাৎ আছে। এখানে আপনার অনেক রকমের ব্যাপারগুলো খেয়াল রাখতে হয়, নার্চার করতে হয়। তো যেই জায়গাগুলোতে আমরা আসলে আমরা দিই না, কারণ আন্ডার 17 পর্যন্ত সবাই কিন্তু সেম রকমের ফর্মুলাই ফলো করছে, কিন্তু এর পরেরটা হচ্ছে যে আপনি এক্সট্রা কি ফর্মুলা ফলো করছেন। তো আমাদের এই এক্সট্রা ফর্মুলাটা হচ্ছে না বলেই ন্যাশনাল টিমের পারফরমেন্সটা ডাউন হচ্ছে। সো আমাদের এখন ওইখানে আর কি নজর দিতে হবে। আমরাও সেই প্রত্যাশা করছি। আমরা শুধুমাত্র বিশ্বকাপে বাকি দলগুলোকে সমর্থন দিব না, আমরাও একটা সময় বিশ্বকাপ শিখবো খেলবো, ওখান থেকে। সেখানে অন্য দেশগুলো আমাদেরকে সমর্থন দিবে। আহমেদ শাহেক অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।